ভাবা যায়, ষোড়শ শতকে স্যার ফিলিপ সিডনি এই কথাগুলো লিখছেন যে শিল্পকলা একসময় ছিল জ্ঞানের সর্বোচ্চ আসনে, সেটাই নাকি এখন শিশুদের হাসির পাত্র হয়ে গেছে। কিন্তু কেন, হঠাৎ করে এমন কি হলো যে শিল্পের এত করুণ অবস্থা? প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা শুধু কোনো সাধারণ সমালোচনা ছিল না, কবিতার বিরুদ্ধে রীতিমতো মামলা চলছিল। মানে তাকে প্রমাণ করতে হচ্ছিল যে সমাজে তার আসলেই কোনো প্রয়োজন আছে। আর এই বিচারকেই কেন্দ্র করে আমাদের আজকের এই আলোচনা। চলুন দেখি কিভাবে একজন অসম সাহসী মানুষ একা দাঁড়িয়েছিলেন শিল্পের সম্মান বাঁচাতে। বেশ, তাহলে বিচার কাজ শুরু করা যাক। যে কোনো বিচারের শুরুতেই তো অভিযোগগুলো শুনতে হয়, তাই না? তো কবিতার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছিল? মামলার প্রধানবাদী ছিলেন স্টিফেন গসেন। তার লেখা দ্য স্কুল অফ অ্যাবিউজ, মানে নিন্দার পাঠশালা, বইটা ছিল কবিতার বিরুদ্ধে এক তীব্র আক্রমণ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তিনি এই বইটা উৎসর্গ করেছিলেন খোদ স্যার ফিলিপ সিডনিকে, যিনি ছিলেন কবিতার সবচেয়ে বড় অনুরাগীদের একজন। গসেনের মূল অভিযোগ ছিল তিনটা। ১. কবিতা মিথ্যে ছাড়া আর কিছুই না। ২. এটা স্রেফ সময়ের অপচয়। আর ৩. সবচেয়ে মারাত্মক অভিযোগটা হলো এটা তরুণদের নৈতিকভাবে নষ্ট করে দেয়। এই তিনটা গুরুতর অভিযোগের ভিত্তিতেই কবিতার বিচার শুরু হল। এমন এক কঠিন পরিস্থিতিতে কবিতার পক্ষে দাঁড়ানোর জন্য একজন এগিয়ে এলেন। আর তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। স্যার ফিলিপ সিডনি ছিলেন তার সময়ের একজন আদর্শ রেনেসা পুরুষ। মানে তিনি একাধারে ছিলেন একজন বীর সৈনিক, রাজসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একজন জ্ঞানী পণ্ডিত, আবার একজন প্রতিভাবান কবিও। তার মতো এমন একজন সম্মানিত ব্যক্তি যখন কবিতার পক্ষে দাঁড়ালেন, তখন সবাই একটু নড়েচড়ে বসতে বাধ্য হল। সিডনি কিন্তু তার সওয়ালটা শুরু করলেন একদম অন্যভাবে। তিনি সরাসরি অভিযোগ খণ্ডন করতে না গিয়ে প্রথম একটা গল্প বললেন। তিনি তার ঘোড়া চালনার শিক্ষক পুগলিয়ানোর কথা তুললেন। পুগলিয়ানো নাকি শুধু কৌশলই শেখাতেন না, তিনি বোঝাতেন যে ঘোড়ায় চড়া কেন একটা মহৎ শিল্প। সিডনি বললেন, তার উদ্দেশ্য ঠিক একই রকম। কবিতা কিভাবে লিখতে হয় তা শেখানো নয়, বরং কবিতা কেন এত গুরুত্বপূর্ণ সেই সত্যিটা প্রতিষ্ঠা করা। এবার সিডনি তার যুক্তির গভীরে গেলেন। তিনি কবিতার আসল শক্তি, মানে কল্পনার সপক্ষে প্রমাণ তুলে ধরতে শুরু করলেন। সিডনি প্রথম সাক্ষী হিসেবে ডাকলেন ইতিহাসকে। তিনি দেখালেন প্রাচীন গ্রিস থেকে রোম, ইতালি থেকে ইংল্যান্ড, সব সভ্যতার ভিত্তিই তো গড়ে দিয়েছিলেন কবিরা। হোমার, দান্তে, চসার, এরাই তো ছিলেন সমাজের প্রথম শিক্ষক, সংস্কৃতির পথপ্রদর্শক। এরপর তিনি কবি শব্দটার একেবারে মূলে চলে গেলেন। প্রাচীন গ্রিক ভাষায় কবিকে বলা হতো পোয়েতেস। এর মানে কি? এর মানে হল নির্মাতা বা স্রষ্টা। সিডনির কাছে এটাই ছিল আসল পয়েন্ট। কবি শুধু যা আছে তা দেখেন না, তিনি নতুন কিছু তৈরি করেন। সিডনি নিজের কথায় এই ধারণাটাকে আরও জোর দিলেন। তিনি বললেন, কবিরা প্রকৃতির নিয়মকানুনের মধ্যে বাধা নন। তারা নিজেদের কল্পনা দিয়ে এমন এক নতুন আদর্শ জগৎ তৈরি করতে পারেন যা আমাদের এই বাস্তবতার চেয়েও অনেক উন্নত। সিডনি এবার কবিতার দুই প্রধান প্রতিদ্বন্দ্বীকে কাঠগড়ায় দাঁড় করালেন। একদিকে দর্শন, আরেকদিকে ইতিহাস। তিনি দেখালেন দর্শন কেবল কিছু শুকনো বিমূর্ত তত্ত্বের কথা বলে, যার সাথে বাস্তব জীবনের যোগাযোগ খুব কম। আর অন্যদিকে ইতিহাস শুধু বলে দেয় কি ঘটেছিল, কিন্তু কি হওয়া উচিত ছিল তা নিয়ে চুপ থাকে। আর ঠিক এখানেই কবিতা অনন্য হয়ে ওঠে, কারণ এটা ওই দুটোরই অভাব পূরণ করে। কবিতা দর্শনের মতো করে নিয়ম শেখায়, কিন্তু সেটা করে ইতিহাসের মতো করে, মানে গল্পের মাধ্যমে। সিডনি এটার কি দারুণ একটা নাম দিয়েছেন দেখুন, কথায় আঁকা ছবি, যা শিক্ষাকে করে তোলে জীবন্ত আর আনন্দদায়ক। সিডনি এখানে অ্যারিস্টটলের মিমেসিস তত্ত্বটাকে কাজে লাগালেন। তিনি বললেন, হ্যাঁ, কবিতা বাস্তবকে অনুকরণ করে ঠিকই, কিন্তু সেটা কোনো ফটোগ্রাফির মতো হুবহু নকল নয়, বরং কবিরা হিমস রিয়ালিটি থেকে উপাদান নিয়ে তাকে আরও উন্নত করে একটা আদর্শ রূপ দেন, আর সেটাই আমাদের ভালো হতে অনুপ্রাণিত করে। তো সোয়াইলের এই পর্যায়ে এসে সিডনি এবার সরাসরি বাদীপক্ষে তোলা অভিযোগগুলো একটা একটা করে খণ্ডন করতে শুরু করলেন। এটা ছিল যেন একটা দ্রুতগতির জেরা পর্ব। প্রথম এবং সবচেয়ে বড় অভিযোগটা ছিল কবিতা নাকি মিথ্যা বলে।
সিডনির জবাবটা ছিল এক কথায় অসাধারণ। তিনি বললেন, আরে কবি তো কখনোই দাবি করেন না যে তার গল্পটা সত্যি। যেমন ধরুন, ঈশপের গল্পের কচ্ছপ আর খরগোশ কি আসলেই কথা বলেছিল? না, কিন্তু সেই গল্পটা আমাদের একটা গভীর সত্যি শিখিয়েছে। তার মানে কবি মিথ্যা বলেন না, কারণ তিনি সত্যি বলার দাবি করেন না। দ্বিতীয় অভিযোগটা ছিল আরও ভয়ঙ্কর। কবিতা নাকি মানুষের নৈতিকতা নষ্ট করে দেয়। এর উত্তরে সিডনি একটা চমৎকার উপমা দিলেন। তিনি বললেন, দেখুন, কোনো খারাপ লোক যদি তলোয়ার দিয়ে কাউকে আঘাত করে, তার জন্য দোষটা কি তলোয়ারের নাকি সেই লোকটার? ঠিক সেভাবেই কিছু খারাপ কবি যদি তাদের শিল্পকে খারাপ কাজে ব্যবহার করেন, তার জন্য তো আর পুরো কবিতাকে দোষ দেওয়া যায় না। এবার সিডনি তার সওয়ালের একেবারে শেষ পর্যায়ে চলে এলেন। কবিতার সবচেয়ে জরুরি কাজগুলো কি তা তুলে ধরে তিনি তার চূড়ান্ত যুক্তিটা পেশ করলেন। সিডনির মতে কবিতার শেষ কথা হল তিনটে জিনিস: শিক্ষা দেওয়া, আনন্দ দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করা। দর্শন হয়তো আমাদের ভালো মন্দের তফাৎ শেখাতে পারে, কিন্তু একমাত্র কবিতাই পারে আমাদের হৃদয় ছুঁয়ে সেই ভালো কাজটা করার জন্য সত্যিকারের প্রেরণা জোগাতে। সব শেষে যারা কবিতাকে ঘৃণা করে তাদের জন্য সিডনি একটা কঠোর সতর্ক বাণী রেখে গেলেন। তিনি বললেন, কবিতার সাহায্য ছাড়া তাদের ভালোবাসাও পূর্ণতা পাবে না, আর মৃত্যুর পর এই পৃথিবী থেকে তাদের স্মৃতিচিহ্নও একদিন মুছে যাবে। সিডনির এই সোয়াল তো ছিল ষোড়শ শতকের, কিন্তু আজকের এই তথ্যের যুগে দাঁড়িয়েও তার কথাগুলো যেন আরও বেশি সত্যি বলে মনে হয়। আমাদের চারপাশে এত ডেটা, এত ফ্যাক্টস, কিন্তু দিন শেষে কোনো একটা ভালো কাজ করার জন্য যে আসল অনুপ্রেরণাটা দরকার, সেটা কি একটা ভালো গল্প ছাড়া সত্যি আসে?